এবং সবাই দেখেও এই ফেসিবাদের বৈধতা দিয়েছিল। এই প্রপাগান্ডাগুলোর বিরুদ্ধে খুব কম সংখ্যক মানুষের কথা বলেছে এবং যার ফলশ্রুতিতে আমাদেরকে এই ফেসিজম আমাদের শাসন এবং শোষণ করেছে এবং এই ফেসিজমের মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছে। এবং বিশেষ করে এই গত 16 বছর আমরা যে ডিহিউম্যানাইজেশন দেখতে পেয়েছি এবং যে আদারিংয়ের রাজনীতি দেখতে পেয়েছি, সেই ডিহিউম্যানাইজেশন এবং আদারিংয়ের রাজনীতিতেও গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একটু আগে সঞ্চালক আমাকে পরিচয় করে দিচ্ছিল। আমি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসিনি। আমি অভ্যুত্থানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানকার যারা মূল সমন্বয়ক ছিল সবার সাথে আমার কানেকশন ছিল, আমাকে চিনত। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি। তো আমার শিবির পরিচয়ের চেয়ে আমি একজন অভ্যুত্থানের পক্ষের শক্তি। অভ্যুত্থানে আমি রাত দিন এক করে সময় দিয়েছি এবং সেই কষ্টগুলো আমি বুঝি। চোখের সামনে আমি আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি, তাদের অ্যাসপাইরেশনগুলো দেখেছি, তারা কী জন্য রাস্তায় নেমেছিল। তো সেই বিষয়গুলো আমি একটু স্মৃতিচারণ করার চেষ্টা করব। তো আন্দোলনের শুরুতেই আমাদের এই আন্দোলনটাকে যেটা হয়, প্রথমে এটাকে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এই ট্যাগিংয়ের ক্ষেত্রে এখানকার যতগুলো ফ্যাক্টরগুলো আছে তারাও এটাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল। এবং সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 14 জুলাইয়ের পর থেকে 15 জুলাই, যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়, হামলার পরবর্তী সময়েও এই হামলাটাকে নিয়েও বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে অপসাংবাদিকতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে জাতির সামনে নিয়ে আসে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভ্যাকেন্সি করা হয়, 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনরা যখন রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে, ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে এবং কারফিউ জারি হতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু পলিসি মেকিংয়ের সাথেই ছিলাম, প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা কর্মসূচি যেন সবাই ওন করতে পারে, এটা যেন কোনো একটা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়। তো 18 জুলাইয়ের দিকে আমরা তখন 9 দফার কথা চিন্তা করি এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয় যেন এই 9 দফাটা নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা চলতে থাকে। তো সেই অনুযায়ী 19 জুলাই আপনারা জানেন 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় এবং সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট অফ, ইন্টারনেট ব্ল্যাক আউট, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। কি করা যায় তখন? মূল সমন্বয়কদেরকে রিচ করা যাচ্ছিল না। তো তখন আমরা যারা আন্দোলনটাকে সমন্বয় করছে, তখন আমরা চিন্তা করলাম আমরা অফলাইনে আমরা নেটওয়ার্ক তৈরি করব এবং অফলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। প্রত্যেকটা প্রেস রিলিজ কিন্তু আমিই লিখছি। প্রেস রিলিজ এখানে যখন আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের, মাহিন সরকার, যখন প্রধান সারি সমন্বয়ক যারা ছিল তাদেরকে গুম করা হয়, পরবর্তীতে এই 4 জনকে সেফ রুমে রাখার ব্যবস্থা করি। পাশাপাশি ওই সময়ে আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছিল। সাংবাদিকদের অনেক ভাই এবং বোনরা আমাদেরকে সহায়তা করেছিল, দেশীয় আন্তর্জাতিক সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছিল। তো প্রত্যেক দিনেই আমাদের কাজ ছিল প্রেস রিলিজ লেখা, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করা, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, 58 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনের দাবিগুলো, কর্মসূচির নাম ঠিক করা। এবং এই নাম ঠিক করার ক্ষেত্রে আমরা সবার সাথে পরামর্শ করতাম। বিশেষ করে সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় যারা সাংবাদিক ছিল, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের কর্মসূচিগুলোর ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এবং এগুলো সার্কুলেশনের ক্ষেত্রে। তো প্রতিদিনে আমরা যে কর্মসূচিগুলো ঠিক করতাম, আমরা দেখতাম প্রতিদিনেই প্রায় 1-150 সাংবাদিকের কাছে এবং হাউসে আমরা আমাদের কর্মসূচিগুলো পাঠাতাম। এরপরের দিন যখন আমরা দেখতাম পত্রিকায় এরকম 3টা 4টা 5টা পত্রিকায় সেগুলো আসতো। ইলেকট্রনিক যতগুলো মিডিয়া ছিল, সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রতিদিন আমরা প্রপাগান্ডা দেখতে পাইতাম। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই সময়ে আমরা রাস্তায় ছিলাম এবং প্রেস রিলিজগুলো তৈরি করে সাংবাদিক সবার কাছে পাঠাতাম। কিন্তু এরপরও আমাদের কাছে ইনফরমেশন আসতো, বলতো প্রতিনিয়ত এখানে আমাদেরকে যারা আন্দোলন করতেছি, আমরা আন্দোলনকারীদেরকে এখানে
সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। এবং এই 9 দফা থেকে 8 দফায় নিয়ে আসা, তারপর এটাকে আরও মডারেট ভার্সনে নিয়ে আসা এবং কর্মসূচিগুলোকে এটাকে বিকৃত করা, এইভাবে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা ওই সময় দেখতে পেয়েছি। এই গণঅ্যারেস্ট এবং গণগ্রেফতার করার পরে এটাকে বিভিন্নভাবে ট্যাগিং দিয়ে এটাকে বৈধ উৎপাদন করা, এটার আমরা প্রয়াস আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের এই পুরো 36শে জুলাইয়ের প্রত্যেক দিনের সাংবাদিকতা, এটা নিয়ে আজকে যে কাজটা হয়েছে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, অসাধারণ একটা দলিল। আমাদের প্রত্যেকটা দিন নিয়ে ওই সময় যে অপসাংবাদিকতা হয়েছে সেই সাংবাদিকতা নিয়ে আমাদের নির্মোহ পর্যালোচনা হওয়া দরকার। এবং সেখান থেকে আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে যেন পরবর্তীতে কেউ এরকম সাংবাদিকতাকে প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহার করতে না পারে, কারো এজেন্ট হিসেবে ব্যবহার হইতে না পারে, সেই জায়গায় আমাদেরকে কাজ করা দরকার। তো এই জায়গায় আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমরা উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। এবং নতুন বাংলাদেশে আমরা আশা করব সাংবাদিকরা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে এবং হলুদ সাংবাদিকতাকে পরিহার করবে।